আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ভোজন বিলাস বাই আলাইসা। লকডাউন কিংবা কোয়ারেন্টাইন টাইম, নিঃসন্দেহে আমরা খুব কঠিন একটা সময় পার করছি, কিন্তু এই কঠিন সময় নিজেকে প্রাণবন্ত রাখার দায়িত্ব কিন্তু নিজেদেরই। নিজেদেরকে খুশি রাখার চেষ্টায় এবং একটু ভিন্ন সময় কাটাতে আয়োজন করেছিলাম ছোট্ট একটা পিকনিকের। সেটাই আপনাদের সাথে শেয়ার করব, আশা করছি ভালো লাগবে। আমার একটা ছোট মাটির চুলা আছে, তো সেটা কিছু সময় পর পর ভেঙে যায় বা ফাটল ধরে, সেটাকে আমি এখন লেপে নেব। এই জন্য এখান থেকে একটু মাটি নিয়ে নিয়েছি। মাটিটা নিয়ে খুব ভালো মতো পানি দিয়ে একটু কচলে এরকম আঠালো করে নিয়েছি। এখন যে অংশগুলো মাটির চুলার ফেটে গেছে সেই অংশগুলোতে একটু পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে কিছু সময় অপেক্ষা করে এরপর আমি যেই মাটিটা তৈরি করেছিলাম সেটা এরকম চেপে চেপে যে ফাটল অংশগুলো আছে সেগুলোর মধ্যে ঢুকিয়ে দিচ্ছি। এখন আমাকে অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আমি কিভাবে মাটির চুলাটা তৈরি করেছিলাম। আমি আসলে একদমই আন্দাজের উপরে মাটির চুলাটা তৈরি করেছি, কারণ আমার কোনো আইডিয়া নেই মাটির চুলা কিভাবে তৈরি করতে হবে। যেহেতু আমি প্রবাসে আছি, আমি ইটালিতে থাকি, আমি যে ক্ষেতগুলো আছে সাধারণত ভুট্টার ক্ষেত বা এরকম যে ক্ষেতগুলো হয় সেখান থেকে মাটি এনে তারপর এই একটা আন্দাজ করে একটা শেপ দিয়ে তারপর এরকম একটা চুলা তৈরি করেছি। আমার চুলা তৈরির মধ্যে কোনো রকম অভিজ্ঞতা নেই, কারণ আমি কখনোই মাটির চুলা তৈরি করা তো দূরের কথা, ওভাবে আমি রান্নাও দেখিনি। আন্দাজ করেই আমি তৈরিটা করেছি। তো এই জন্য আমার মাটির চুলায় 3টা মুখের জায়গায় 5টা মুখ হয়েছে, যেহেতু আমি আন্দাজ করে করেছি, বুঝতে পারিনি। যাই হোক, আমি মাটিগুলো ভালো মতো ফাটলযুক্ত জায়গাগুলোতে দিয়ে দিয়েছি। তারপর উপরে এখন পানি দিয়ে এটাকে লেপে দেব। পানি দিয়ে এরকম করে চেপে চেপে লেপে দিতে হবে। আর ফাটল যে জায়গাগুলোতে থাকবে সেগুলোতে কিন্তু ভিতরে ভালো মতো মাটি ঢুকিয়ে দিয়ে তারপর উপরে এরকম আস্তর দিয়ে দিতে হবে। এবার পানি দিয়ে খুব ভালো মতো এরকম হাতটা বুলিয়ে দিতে হবে। অন্যদিকে এখানে লাকড়ির ব্যবস্থা করা হচ্ছে। সাধারণত লাকড়িটা আলাদাভাবে কিনতে পাওয়া যায় এখানে সুপার শপগুলোতে, কিন্তু আমি সাধারণত যেই ভেজিটেবল যেই কন্টেইনারগুলোতে আসে, কিছু কিছু কাঠের কন্টেইনার থাকে, ওগুলো দিয়েই আমার হয়ে যায়। এছাড়াও বাঁশ ব্যবহার করা যায়, আমার কাছে কিছু শুকনা বাঁশও আছে। যেহেতু আমাদের এটা সিঙ্গেল বাড়ি, সেহেতু আমাদের এরকম জায়গা আছে, স্বাভাবিকভাবে একটু গাছের গুঁড়ি এগুলো আমাদের বেঁচে যায় প্রতি বছর গাছ কাটার সময়, সেগুলো আমরা ব্যবহার করে থাকি। কিন্তু এগুলো একটু পাতলা হয়, অনেকটা কাগজের মতো হয় বলে এগুলো খুব সুন্দর আগুন ধরে। এটা আমার কাছে ছিল, তাই আমি এটা ব্যবহার করছি। এছাড়াও এরকম কাঠের যেই ফ্রেমগুলো পাওয়া যায় সেগুলো এনেও কিন্তু লাকড়িতে ব্যবহার করা যায়। অনেক সময় সুপার শপে কিংবা সবজির যে দোকানগুলো আছে সেগুলোর বাইরে এগুলোকে ফেলে রাখা হয়, ওদেরকে যদি বলা হয় ওরা দিয়ে দেয়। এছাড়াও আপনি যখন কিনবেন, সাধারণত যদি কেস ধরে সবজি কেনা হয়, তখনও কিন্তু এই কাঠের ফ্রেমগুলো পাওয়া যায়, সবজির সাথে বা ফলের সাথে দিয়ে দেওয়া হয়। লাকড়িগুলো ছোট ছোট টুকরা করে কেটে নেওয়া হচ্ছে, তাহলে জ্বালাতে সুবিধা হবে। অন্যদিকে এখন মাটিটা শুকিয়ে গেছে, প্রায় 15 মিনিট এভাবে করে রেখে দিয়েছি। এখন আমাদের যেহেতু গর্ত করার সুযোগ নেই, সেই জন্য আমরা একটা এরকম করে ইট দিয়ে একটা ফ্রেম তৈরি করে নিয়েছি, এবং নিচে তাহলে যে অতিরিক্ত কয়লাগুলো হবে সেগুলো জমা হয়ে থাকতে পারবে, কাঠের যেই জ্বালানিগুলো হবে সেগুলো নিচে জমে থাকবে, সেই জন্য এরকম উঁচুতে বসিয়ে দিয়েছি। এখন আপনাদের কাছে যদি মাটির চুলা না থাকে, সেই ক্ষেত্রে আপনারা শুধুমাত্র ইট দিয়েও কিন্তু করতে পারেন, বাংলাদেশে যেভাবে আমরা করেছিলাম সেভাবে। ইট দিয়ে আমরা আগে পিকনিক করতাম, সেরকম করে চুলা বানিয়েও কিন্তু করা যায়। সিঙ্গেল বাড়ি যাদের আছে তাদের জন্যই আসলে সুবিধা, যাদের অ্যাপার্টমেন্ট তাদের জন্য সো টাফ এরকম আসলে আয়োজন করা। তারপরও আমি দেখাচ্ছি, হয়তো যাদের সুযোগ আছে তারা হয়তো আমার এরকম দেখে আপনারাও করতে পারবেন বাসায়, নিজের নিজের একটু ভিন্ন সময় কাটানোর জন্য। আমার মাটির চুলার এই জায়গাটাতে একটা ফাটল হয়ে গেছে, এই জন্য আমি খুব ভালো মতো এরকম করে কাঁচা মাটি আগে ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। আঙুল দিয়ে চেপে চেপে খুব ভালো মতো যে গর্তটা হয়েছে সেটা ফিল করে দিতে হবে। তারপরে উপরে আবার পানি দিয়ে লেপে দিতে হবে।
এখন আমি পানি দিয়ে খুব ভালো মতো পুরো চুলাটাই লেপে দেব। সাধারণত গ্রামে যে মাটির চুলোগুলো থাকে ওগুলো নাকি সব সময় মানে সপ্তাহে সপ্তাহে লেপে নেওয়া হয়। তো আমার এই চুলাটা প্রায় 3-4 বছর ধরে গ্যারেজে পড়ে থাকে। আমি একবার দুবার হয়তো বছরে রান্না করি। তো যখন রান্না করি তখন আমি এরকম করে প্রিপেয়ার করে নেওয়া লাগে, তাহলে আর কি আর চুলাটা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে না সেই জন্য। এখন আগুন ধরানোর পালা, এটা আমার হাজব্যান্ড করছে, কারণ ওর এক্সপিরিয়েন্স আছে। ও যখন ছোটোবেলায় নানির বাড়িতে বেড়াতে যেত, সে মামিদেরকে এভাবে আগুন দিতে দেখেছে এবং সে নিজেও এরকম চুলায় আগুন দিয়েছে, তাই তার এক্সপিরিয়েন্স আছে, এই জন্য সে করছে। প্রথমে ও কাগজ দিয়ে আগুন ধরিয়ে নিয়েছে। কাগজ দিয়ে আগুন ধরালে খুব সহজে আগুনগুলো ধরে যাবে, এবং সেই অবস্থাতে যদি ভেতরে কাঠি দেওয়া হয় তাহলে সেই কাঠিটাতে বা লাকড়িটাতে খুব ভালো মতো আগুন ধরে যাবে। অন্যদিকে আমি কিন্তু পাতিলটাকেও প্রিপেয়ার করে নিয়েছি। একটা পাতিল, নর্মাল পাতিল নিয়ে ওটার পেছনের সাইড, যে সাইডটাতে আগুন লেগে থাকবে, ওই সাইডটাতে আমি খুব ভালো মতো তেল দিয়ে নিয়েছি। পুরো পাতিলটাতে আমি তেল দিয়ে খুব ভালো মতো কভার করে দিয়েছি, তাহলে কালিটা আর খুব সহজে পাতিলের গায়ে থেকে তুলে নেওয়া যাবে রান্না শেষে। দেখতেই পাচ্ছেন চুলার চারপাশে যে আমি পানি দিয়েছিলাম সেটাও কিন্তু আস্তে আস্তে শুকিয়ে আসছে। রোদের তাপেও শুকিয়ে যাচ্ছে, আবার আগুন ধরানো হচ্ছে সেই তাপেও কিছুটা শুকিয়ে যাবে। একবার যদি আগুন ধরিয়ে ফেলা হয় তাহলে পরপর যদি লাকড়িটা দেওয়া হয় তখন কিন্তু আর আগুন সহজে নেভে না। তো প্রথম অবস্থাতে আগুন ধরাতে একটু টাইম লাগবে, হয়তো 5-7 মিনিট, এরপরে আস্তে আস্তে নিজে থেকেই ধরে যাবে আগুনটা। আমাদের পাতিল বসিয়ে দেওয়া হয়েছে, আমি তেল দিয়ে দিচ্ছি। আর আমি আজকে রান্না করব গ্রামীণ স্বাদের যেই গরুর মাংসটা, সেটা আমি আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলেই, তো ওইখানেই আমি বলে দিয়েছিলাম যে এই রান্নাটা যদি মাটির চুলায় করা যায় তাহলে একদম গ্রামের স্বাদটা পাওয়া যাবে। তো এই কারণে আমি ওই গরুর মাংসটাই ভালো মতো ম্যারিনেট করে আগের দিন রাতে রেখে দিয়েছি। এখন আমি জাস্ট চুলার মধ্যে দিয়ে দিচ্ছি। এতে আমার আর কোনো ওরকম ঝামেলারও প্রয়োজন পড়বে না, সব টানাটানি করে বাইরেও আনতে হবে না। আগে থেকে সব ভালো মতো মেখে টেখে রেখে দিয়েছিলাম, সেটাই এখন আমি রান্না করে নেব। রেসিপিটা কিভাবে করতে হবে সেটা কিন্তু আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। এছাড়া উপরে আই বাটনে ক্লিক করলেও পেয়ে যাবেন, যদি এই মাংসের রেসিপিটা আপনারা পেতে চান তাহলে। খুব ভালো মতো আমি নেড়ে নিচ্ছি, ভেজে নিচ্ছি তেলের মধ্যে। চুলার আঁচটা এখন একদম বাড়িয়ে দিয়েছি, অর্থাৎ খড়ি একটু বেশি দিয়ে আগুনটাকে বেশি দিয়ে দিয়েছি। খড়ির চুলা যখন রান্না করা হবে তখন আগুনটা মেনটেন করার অন্যতম একটা উপায় হচ্ছে, যখন চুলাতে আগুনটা বেশি লাগবে একটু খড়ি বেশি দিতে হবে, আর যখন আগুনটা কমানোর প্রয়োজন পড়বে তখন ভেতর থেকে খড়িটা বের করে নিতে হবে। 1-2টা খড়ি বের করে নিলে তখন আগুনের পরিমাণটা কমে যাবে। আর যখন আবার সে আগুনের পরিমাণটা লাগবে, অতিরিক্ত আগুন লাগবে, তখন আবার খড়িগুলো ঢুকিয়ে দিতে হবে, তাহলেই আবার আগুন বেড়ে যাবে। খুব ভালো মতো আমি এখন এই মাংসটাকে ভেজে নেব।
পিকনিকে চুলা বসানোর সময় একটা বিষয় খেয়াল রাখতে হবে, যেই জায়গাতে বাতাসের প্রবাহটা কম এরকম জায়গায় চুলা বসাতে হবে। না হয় যখন বাতাসের প্রবাহ থাকবে সেই জায়গাতে আগুনটা নিভে যেতে পারে, এছাড়া আগুনের অনেক বেশি ধোঁয়া হতে পারে। এছাড়াও আগুনটা যদি এদিক সেদিক সরে যায় তাহলে পাতিলে কম লাগতে পারে। এখন আমি পানি দিয়ে দিয়েছি, সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। মাঝে মাঝে ঢাকনাটা তুলে নেড়ে দিতে হবে। মাংসটা যখন কিছুটা হয়ে যাবে, অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তখন আমি এর মধ্যে একটা আলু দিয়ে দিয়েছি। খুব ভালো মতো নেড়ে দিচ্ছি মাংসের সাথে। এখন আলুটাও সিদ্ধ হবে। মাংসটা আমার এখানে প্রায় 80 থেকে 90% মতো সিদ্ধ হয়ে গেছে, তো সেই পর্যায়ে আলুটা দিয়ে দিতে হবে। আমাদের মাংসটা পুরোপুরি হয়ে গেছে। আমরা এরকম ঝোল ঝোল মাংসটাই চাচ্ছি, কারণ আমাদের খোলা জালি পিঠা দিয়ে খাওয়া হবে। নামিয়ে নিচ্ছি। এখন তৈরি হবে খোলা জালি পিঠা। এটা আমাদের নোয়াখালী অঞ্চলের অনেক বিখ্যাত একটা পিঠা। এটাকে খোলা জালি পিঠা বলে, এটার একমাত্র কারণ হচ্ছে এটা এভাবে খোলায় তৈরি করা হয়। গ্যাসের চুলায় সাধারণত এই পিঠাটা খুব একটা ভালো হয় না, মানে কাজ চালিয়ে নেওয়া যায় কিন্তু একদম পারফেক্ট হয় না। পারফেক্ট হওয়ার জন্য দরকার এরকম মাটির চুলা, যেখানে চারপাশ থেকে সমানভাবে তাপটা লাগে। সাধারণত যারা আমরা প্রবাসে আছি, আমাদের যে চুলাগুলো পাওয়া যায় মাঝখান দিয়ে আগুন ওঠে না। মানে যেমন বাংলাদেশে যে গ্যাসের চুলাগুলো আছে ওটার চারপাশ দিয়েও আগুন আসে, আবার মাঝখান দিয়ে একটা ছিদ্র থাকে, ওখান দিয়েও আগুন আসে। তা আমাদের যে গ্যাসের চুলাগুলো আছে, সাধারণত প্রবাসী যারা আছেন তাদের জন্য বলছি, তাদের সেই চুলার মাঝখানে কিন্তু ছিদ্রটা নেই, মাঝখান দিয়ে আগুন উঠে না। তো অধিকাংশ চুলা এরকমই হয়ে থাকে, তো যার কারণে মাঝে দিয়ে খোলা জালি পিঠা হয় না যখন আমরা সাধারণত গ্যাসের চুলায় করতে যাই। সেই ক্ষেত্রে আমরা তো হয়তো ফ্রাই প্যানে চুলাটা জন্য যেহেতু পারফেক্ট, এই জন্য ফ্রাই প্যানে পিঠাটা বানাই। কিন্তু ফ্রাই প্যানে কিন্তু পারফেক্ট সেই টেস্টও পাওয়া যায় না, সেই সাথে দেখতেও কিন্তু পারফেক্ট হয় না। তো মাঝে মধ্যে আমরা এরকম লাকড়ির চুলার মধ্যে আর কি এরকম করে খোলা জালি পিঠা খেয়ে নিই, জাস্ট টেস্টটা যেন বোঝা যায়, সেজন্য পারফেক্ট টেস্টটা পাওয়ার জন্য। দেখতে পাচ্ছেন একদম নাড়াচাড়া কোনো কিছুই করতে হচ্ছে না, দিয়ে আবার তুলে নেওয়া যাচ্ছে খুব ইজিলি। পিঠাটা যদি খুব সুন্দর মতো খোলার মধ্যে ছড়ানো যায় তাহলে কিন্তু পিঠাটা ভালো হয়। যেমন তাপের কারণে আমার এই পিঠাটা দেখুন চারপাশে কিন্তু ভালোভাবে সমানভাবে ছড়ায়নি, যার কারণে আমার এখন তুলে নিতে অসুবিধা হবে। মানে পিঠার পুরুত্বটা চারপাশে যদি সমান থাকে তাহলে সেটা তুলে নিতে খুব ইজি হয়। দেখতে পাচ্ছেন যে এদিকে পাতলা, ওইদিকে আমার একটু সমস্যা হচ্ছে তুলে নিতে। তো আপনারা যদি বানান এভাবে করে তাহলে চেষ্টা করবেন সমান করে চারপাশে যেন পিঠাটা হয় সেদিকে খেয়াল রাখতে। আমাদের রান্নাবান্না শেষ হয়ে গেছে, এখন আমরা খেয়ে নেব। তো অনেকে এখন কোয়ারেন্টাইনে নিজেদেরকে বন্দি করে রাখছে এবং সেই সাথে নিজেদের মনটাকেও বন্দি করে রাখছে। আমাদের সবার দায়িত্ব হচ্ছে নিজেদেরকে প্রফুল্ল রাখা, প্রাণবন্ত রাখা এই সময়টাতে। মন খারাপ করে নিজেদেরকে ঘরে বন্দি করে রাখলে তো আর সমস্যার সমাধান হবে না, বরঞ্চ আরও সমস্যা বাড়তে পারে। একটা সময় আপনি নিজেই অসুস্থ হয়ে যেতে পারেন। কঠিন এই সময়ে পৃথিবীর জন্য আমরা দোয়া করতে পারি। ঘরে আছি আমরা, নিরাপদে আছি, এই অবস্থাতে থেকে পৃথিবীর জন্য দোয়া করতে হবে এবং সেই কাজগুলো করতে হবে যেই কাজগুলো আপনাকে এবং আপনার পরিবারকে আনন্দ দিচ্ছে। সেটা যদি না করেন একটা সময় দেখা যাবে নিজেরাই অসুস্থ হয়ে যাচ্ছেন।
তাই ভালো থাকবেন, নিজ নিজ বাসগৃহে সুস্থ, সুন্দর এবং নিরাপদে থাকবেন। আর সৃষ্টিকর্তার কাছে দোয়া করবেন পৃথিবীটা যেন আবার আগের মতো সুন্দর হয়ে ওঠে। আজকের মতো এ পর্যন্তই। আবারও কথা হবে ভিন্ন কোনো আয়োজনে। আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। কিপ ওয়াচিং ভোজন বিলাস বাই আলাইসা।